আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এখানে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের যে চলমান যে সার্কুলারটা আছে সেই সম্পর্কে। তো প্রথমেই বলে রাখি যে এখনও এই সার্কুলারের এখনও এটাতে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাইয়ের মেয়াদ মূলত 4 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, নভেম্বর পর্যন্ত। সো আপনারা যারা এখনও করেন নাই, অবশ্যই এই সুযোগটা কেউ মিস করবেন না। তো মূলত আমি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এর কিছু সিলেবাস ও কারিকুলাম নিয়ে। তো আমরা প্রথমেই জেনে থাকবো যে এটার মূলত 100 মার্কের পরীক্ষা হবে, ভাইবা প্লাস এমসিকিউ। তো এমসিকিউ এ থাকবে 80 মার্ক। এটাই হচ্ছে মূলত আমাদের এখানে চাকরি পাওয়ার মূল যে লক্ষ্য। আমরা এই 80 মার্কের মধ্যেই আমাদের এই চাকরিটা নির্ভর করবে। সো এই 80 মার্ক হতে যাচ্ছে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আহ, তো আলোচনা করব এখানে 4টা সাবজেক্ট আছে। এই 80 মার্কের মধ্যে 4টা সাবজেক্ট দিয়ে ভাগ করা হয়েছে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো এর মধ্যে সব টপিক বা কিছু কিছু জিনিস আছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, বা সব কিছু তো আর পড়তে হয় না। তো আমরা আলোচনা করব কোন কোন বিষয়ে কি কি পড়তে হবে, বা কোন কোন বিষয়ে কোন কোন টপিকগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তো আসুন আমরা প্রথমেই বাংলা দিয়ে শুরু করি। তো বাংলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বিষয় ভাগ করা হয়েছে: বাংলা ব্যাকরণ আর বাংলা সাহিত্য। বাংলা ব্যাকরণে মূলত 15 মার্ক এবং বাংলা সাহিত্য 5 মার্ক। তো আমরা মূলত দেখতে পাচ্ছি যে ব্যাকরণেই বেশি মার্ক। ব্যাকরণ তো আমাদের প্রথমে ব্যাকরণটাকেই মূলত বেশি ফোকাস করতে হবে, কারণ এখানে বেশি মার্ক। তো ব্যাকরণে কিছু কিছু জিনিস আছে, তো এগুলো তো খুব সোজা জিনিস, সবাই পারে। কিছু কিছু জিনিস আছে আবার একটু পেঁচানো, পেঁচানো কি বলবো, তা যাই হোক। তো আমরা দেখে নেই কি কি আছে ব্যাকরণে। তো ব্যাকরণে স্বভাবতই যেগুলো আমরা পড়তে হয়: ধ্বনি, বর্ণ, ভাষারীতি, বিরামচিহ্ন, শব্দ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, কারক। এর মধ্যে আমাদের কারক থেকে অবশ্যই একটি প্রশ্ন আসে, আমরা জানি সমাস থেকে একটি প্রশ্ন আসে, পদ প্রকরণ বলেন, কাল, উপসর্গ, অনুসর্গ। তো আমাদের এই হচ্ছে বাংলা ব্যাকরণের সিলেবাস। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মুখস্থ পাঠে বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো এগুলো থেকে প্রতিবার প্রশ্ন আসে এবং একটা দুটো প্রশ্ন হয়। তো আপনারা বাংলা ব্যাকরণের এই কিছু জিনিস খুব ভালোভাবে পড়বেন। আর বাংলা সাহিত্যর কথা বলতে গেলে এখানে যেহেতু খুব কম মার্ক, সো আমরা এখানে কিছু শর্ট করে পড়ব। কিছু আমাদের আলোচিত যেসব কবি আছে, আমাদের সাহিত্যে বলতে যেসব আলোচিত কবি, আমাদের 11 জন মূলত, যেটা আর কি পিএসসি, যেটা আমাদের বলে পিএসসি থেকে যে 11টা কবি প্রতিনিয়ত বারবার চাকরি পরীক্ষায় আসে, আমরা ওগুলোই মূলত পড়ার চেষ্টা করব, কারণ এখানে বেশি পড়ার আসলে কিছু নাই। 5 মার্কের জন্য আর কি পড়বো। যাই হোক, এখানে প্রথমে আমরা আম, প্রাচীন যুগের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস, মানে মধ্যযুগের সাহিত্যকর্মগুলো পড়বো। আধুনিক যুগ, তারপরে হচ্ছে আধুনিক যুগে হচ্ছে রবীন্দ্রনাথ খুব একটা ইম্পর্টেন্ট, কাজী নজরুল ইসলাম খুব ইম্পর্টেন্ট, মাইকেল মধুসূদন দত্ত, এগুলো থেকে বারবার প্রশ্ন আসে। আমরা এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ। তো আমরা এই যে যে বাংলার যে সাহিত্যে আছে, আমরা মোটামুটি সবগুলোই একবার করে দেখব। মোটামুটি আমাদের যতটুকু মনে থাকে আমরা চেষ্টা করব পড়ার। আচ্ছা, এবার আমরা ইংলিশে আসি। ইংলিশে দুটা পার্ট, একটা গ্রামার আর লিটারেচার। তো আমরা এখানে দেখতে পারতেছি যে লিটারেচার থেকে খুবই কম, সামান্য, না বললেও চলে। আপনারা কি করবেন, এটাতে একটু খালি চোখ বুলাই নেবেন যেগুলো আছে, মানে এত ডিটেলসে ভিতর থেকে পড়ার দরকার নাই। যেমন হচ্ছে লিটারেরি পিরিয়ডস, মানে আমরা হচ্ছে এখান থেকে প্রথমে আর কি সালগুলা জানবো, মানে কোন পিরিয়ডের কোন সাল, সেটা সাল সম্পর্কে জানবো। আর দেখা যাচ্ছে যে কিছু জিনিস আছে, যেমন শেক্সপিয়র, এই কবিগুলা আমরা হচ্ছে ক্রিস্টোফার মার্লো, শেক্সপিয়র,
আহ, এই এই ভিক্টোরিয়ান যুগের নিও ক্লাসিক্যাল যুগের কিছু কিছু কবি যেগুলা খুব ইম্পর্টেন্ট আমরা সেগুলো আর কি দেখব। বেশি দেখার দরকার নেই, কারণ এখান থেকে অনেক কম মার্ক আছে, 2 মার্ক। আমরা মেইন ফোকাস করব গ্রামারে। তো হিউজ একটা মার্ক গ্রামারে আমাদের। আমরা যে সচরাচর যেগুলো গ্রামার পড়ি, পার্টস অফ স্পিচ, এখান থেকে তো খুবই ইম্পর্টেন্ট নাউন প্রোনাউন এগুলো তো পড়তেই হবে। তারপরে নাম্বার আছে, জেন্ডার আছে। তো এইগুলো তো অবশ্যই মাস্ট পড়তে হবে। রাইট ফর্মস অফ ভার্ব, রাইট টেন্স, ডিগ্রি, ভয়েস, ন্যারেশন, এগুলো আসলে এমন একটা পর্যায়ে যে এগুলো আসলে বাদ দেওয়ার মতো কোনো কিছু নেই। সবগুলাই পড়তে হবে। কখন কোন টপিক থেকে প্রশ্ন দেয় আসলে বলা যায় না। ইংলিশে আসলে সব কিছুই ইম্পর্টেন্ট, বলা চলে ইংলিশে ইম্পর্টেন্ট। তো আমরা ইংলিশ দেখতে পারলাম সহজে। আর গণিতে কিছু বিষয় আছে শর্ট করে পড়া যায়, বা সাজেশন দেওয়াও যায় যে কী কী জিনিস বারবার আসে। আমরা অবশ্যই এর প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবো যে কী কী কোথা থেকে বেশি প্রশ্ন আসে। যে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসবে, খুব একটা ইম্পর্টেন্ট। লসাগু গসাগু থেকে প্রশ্ন আসে, এটাও ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা ধরতে পারি শতকরা, লাভ ক্ষতি মাস্ট আসবে একটা প্রশ্ন, সুদ কষা মাস্ট প্রশ্ন আসবেই। এইগুলো আসলে এই চ্যাপ্টারগুলো আসলে পড়তেই হবে, মানে বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। তারপরে অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন আসে, ধারা থেকে একটা প্রশ্ন আসে, বয়স সংক্রান্ত প্রশ্ন তো অবশ্যই মাস্ট। তো আমি যেগুলা টিক দিছি সেগুলা বেশি বেশি পড়ার চেষ্টা করবো। এখান থেকে সবচেয়ে বেশি পড়বো আমরা লাভ ক্ষতি, সুদ কষা, শতকরা, আর সমানুপাত, অনুপাত সমানুপাত, গসাগু লসাগু, আর বাস্তব সংখ্যা। এখান থেকে প্রতিবার প্রশ্ন আসে, তার মানে এখান থেকে খুব পড়তে হবে। এখানে বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে পরের পার্টে, যেটা হচ্ছে আমাদের বীজগণিত, গণিতেরই বীজগণিত। তো বীজগণিত থেকে প্রশ্ন প্রতিবার আসে। আমরা বীজগণিত খুব সোজা। তো এখানে আমরা পড়ব হচ্ছে উৎপাদক, পড়ব, বীজগণিতিক সূত্রাবলী পড়ব, এখান থেকে খুব পরিমাণে আসে। তারপরে বীজগণিতিক রাশিমালা, তারপরে হচ্ছে লগ সূচক পড়ার। লগ আর সূচক এতটা পড়ার দরকার নেই, কারণ এখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে, এটা না পড়লেও সমস্যা নাই। আমরা জাস্ট এই জিনিসগুলো ফোকাস করব। বীজগাণিতিক রাশি, উৎপাদক, এইগুলো আমরা খুব সরল সমীকরণ, হচ্ছে সরল সমীকরণ, অসমতাও সেরকম একটা আসে না। তো আমরা এইগুলাই বেশি বেশি দেখব। অসমতা দেখার দরকার নেই এতটা, বা আপনি চাইলে দেখতে পারেন, আপনারা যদি কেউ চান যে দেখতে পারেন। আর জ্যামিতি খুবই একটা ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট প্রশ্ন আসে কিছু কিছু জিনিস। জ্যামিতি তো পড়তে হবে, যেমন পরিমিতি, ত্রিকোণমিতি, এইগুলা হচ্ছে যে রেখা, কোণ, এগুলা থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, এইগুলা থেকে মাস্ট প্রতিবার প্রশ্ন আসে। এবারও আসবে চতুর্ভুজ, ক্ষেত্রফল, বৃত্ত। আমরা এইগুলা একটু বেশি করে পড়বো। যে সূত্রগুলো আছে, বৃত্তের সূত্র, চতুর্ভুজ সূত্র, ত্রিভুজের সূত্র, এগুলো আমরা একদম মুখস্থ করে ফেলবো, যার এই সূত্রগুলোই আসে। আর আমরা জ্যামিতি থেকে কিছু বেসিকগুলা পড়ে নেবো, যেমন রেখা, কোণ, এগুলা বেসিক আপনারা যে কোনো বই থেকে চাইলে পড়ে নিতে পারেন। এবার আমরা আসি আন্তর্জাতিক সাধারণ জ্ঞান। এবার আমরা আসি সাধারণ জ্ঞান এখানে আমরা দেখতে পাচ্ছি 20 মার্ক। এই 20 মার্ক হচ্ছে বাংলাদেশ বিষয়বলি আছে 10 মার্ক, আন্তর্জাতিক বিষয়বলি থেকে 5-6 মার্ক, আর খুব কম সামান্য প্রশ্ন করবে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে। খুব কম বলতে 4-5 মার্কের প্রশ্ন করবে, আবার কমও আসতে পারে, 2-3ও হইতে পারে। তো আমরা মেইন ফোকাস করব আমরা হচ্ছে এদিকে আমরা মেইন ফোকাস করব আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়বলিতে। তো যেহেতু এখানে একটা এখানে যেহেতু একটা সুন্দর একটা মার্ক তোলার ইয়ে আছে, তো আমরা আসলে এখানে কি বলবো, এখানে বাদ দেওয়ার কোনো কিছুই নাই। এখানে সাজেশন বা বাদ দেওয়ার কোনো কিছু নেই। আমরা অনেক এগুলো আমরা খুব ভালো করে মুখস্থ করব এখান থেকে। কারণ হচ্ছে এখন যে পিএসসি যে পরীক্ষাটা নিচ্ছে, তো আমরা দেখতেই পারছি যে 47 বিসিএস পিএসসি কেমন আকারের প্রশ্ন করছে আসলে। ডিপ, মানে প্রচুর ডিপলি পড়াশোনা করতে হবে এবং বেসিকটা স্ট্রং থাকতে হবে, তাছাড়া এগুলো অ্যান্সার করা সম্ভব না। সো আমরা পড়াশোনায় ফিরি। বাংলাদেশ বিষয়বলি আমরা যেগুলো সিলেবাসে আসে আর কি, এই সিলেবাসে যেগুলো আছে আমরা এই সিলেবাসে এগুলো ধরে পড়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই। আর আন্তর্জাতিক বিষয়বলি 5 থেকে 6টা প্রশ্ন আসবে। তো আমরা এই যে যেগুলো দেওয়া আছে, বিশেষ করে আমরা আন্তর্জাতিক বিষয়বলি থেকে একটা কথা জানিয়ে রাখি,
অবশ্যই অবশ্যই সাম্প্রতিক বিষয়গুলো আমরা দেখে যাব, মানে সাম্প্রতিক যেসব ঘটনা ঘটতেছে, যুদ্ধ বলেন, আর এখন যেসব ঘটনা যেরকম বাংলাদেশে, বাংলাদেশ বিষয়গুলিতে আমরা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই এইখান থেকে ডক্টর ইউনূস, এখান থেকে অনেক প্রশ্ন আসবে, তারপরে পুরস্কার জাতীয় অর্জন, এগুলো থেকে প্রশ্ন আমরা দেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি, এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2025 সালে যে নোবেল পুরস্কার যারা পেয়েছেন, যে 14টি প্রতিষ্ঠান বলেন আর যে 14টি হচ্ছে ব্যক্তিবর্গ, তাদেরকে এগুলো আমরা পড়ার চেষ্টা করব। তার মধ্যে এই নোবেল পুরস্কার, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, 100% নোবেল পুরস্কার থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে। আর হচ্ছে আমরা এসডিজি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এসডিজি। তারপরে আমরা রিসেন্ট যেগুলো হচ্ছে মানে হচ্ছে রিসেন্ট যেগুলো আর কি, কোনটা হচ্ছে কোথায় অবস্থিত, এইগুলো আমরা একটু দেখে যাব। আর রিসেন্ট যেগুলো হচ্ছে অনেক দেখা যাচ্ছে যে সদর দপ্তরগুলো, হ্যাঁ একটা মনে পড়ছে, সদর দপ্তর, এগুলো দেখতে হবে, এগুলো আমরা অবশ্যই অবশ্যই দেখে যাব। আর বিজ্ঞান থেকে বলার কিছু নেই, বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসলে আসলে খুবই কঠিন প্রশ্ন না, খুব সোজা একটা বিজ্ঞান আর প্রযুক্তি থেকে আসে। বিজ্ঞান প্রশ্ন দেখা যাচ্ছে আপনারা একটু মানে হচ্ছে বিগত বিগত অবশ্যই বিগত মানে পড়ার কোনো বিকল্প নাই। তো বিগত বছরের প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে তেমন একটা কঠিন প্রশ্ন আসে না, অবশ্যই পারবেন। আপনারা একটু দেখে প্রথমে বিগত বছরের প্রশ্নগুলো দেখে নেবেন। আর যে কোনো একটা বই, আমি অবশ্যই বলবো আগে একটা সাবজেক্ট ওয়াইজ পড়ার চেষ্টা করব। আমরা সাবজেক্ট ওয়াইজ পড়ার পরে আমরা যে কোনো একটা গাইড বই নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করব। এই হচ্ছে সিলেবাস। তো আমি এখন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, মানে কীভাবে পড়তে হবে। বিষয়টা হচ্ছে আসলে এখন পিএসসি কেমন প্রশ্ন করবে, কিভাবে প্রশ্ন করবে, কেমন আকারে প্রশ্ন করবে, এটা আসলে বলা খুবই মুশকিল। কারণ মানে এখন কম্পিটিশনটা অনেক হার্ড হয়ে গেছে, প্রশ্ন অনেক হার্ড হয়ে গেছে। তার মধ্যে আমি কিছু সাজেশন আপনাকে দিব যে কিভাবে পড়তে হবে। প্রথমে আপনারা এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, যতদূর পারেন সেগুলো আগে পড়ার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন। দেন আপনার বিসিএস এর যে 10 থেকে 49 পর্যন্ত যে বিসিএসটা হলো, এই যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই পড়বেন। কারণ আমরা দেখি যে বিসিএস এর প্রশ্নগুলো সরাসরি হুবহুব হচ্ছে প্রাইমারিতে তুলে দেওয়া হয়। সো ওইটা অবশ্যই আপনারা ব্যাখ্যা সহ পড়বেন। এইগুলো পড়ার পরে আপনারা যে কোনো একটা বই পড়বেন। অবশ্যই সেটা হচ্ছে বিষয়ভিত্তিক আগে বইটা পড়ে নেবেন। তাছাড়া গাইড বই সরাসরি পড়লে আসলে কমন পাওয়া খুবই কঠিন হয়ে যায়। এখন যে পরিস্থিতি, এখন শুধু মুখস্থ বা গাইড বই পড়ে আমি পার হয়ে যাব কিছু, সেগুলো হচ্ছে শর্টকাট, এগুলো আসলে সম্ভব না। আগে আপনাকে বিষয়ভিত্তিক কিছু প্রস্তুতি নিতে হবে, তারপরে আপনি প্র্যাকটিস করার জন্য যে কোনো একটা গাইড বই, আমি আপনাদের এই গাইড বই যে যেটা নিতে পারেন সমস্যা নাই। তবে আমি হচ্ছে ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা যদি নেন তাহলে গাজী মিজানুর রহমানের প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিসটা নিতে পারেন, অথবা এখন যেটা আলোচিত একটা বই ইনসেপশন বের করতেছে, এই বইটা আমি দেখলাম ভিডিওতে, কিছু দেখলাম অনলাইনে, মনে হলো আমার কাছে যে অনেক ভালো একটা বই। তো চাইলে আপনারা এটাও নিতে পারেন। কিন্তু আমি বলতেছি না যে এইগুলা পড়ে আপনারা পাশ করতে পারবেন। অবশ্যই আপনাদেরকে বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে হবে, প্লাস হচ্ছে বিসিএস এর যে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে 10 থেকে 49, সেগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন। এরপরে আপনি যে কোনো একটা গাইড বই প্র্যাকটিসের জন্য রাখতে পারেন। আশা করি আপনাদের এগুলো পড়লেই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আশা রাখি। সবার জন্য দোয়া রইল। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।